স্বাগত বন্ধুরা। আজ আমরা কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সত্যি ঘটনার উপর নির্মিত রাশিয়ান মুভি প্যানফিল অফ 28 মেন নিয়ে। গল্পের শুরুতে আমরা ১৯৪১ সালের রাশিয়ার তীব্র শীতের একটি দৃশ্য দেখি। চারদিকে বরফ, কনকনে ঠান্ডা, আর সৈনিকরা একটি ক্যাম্পে জড়ো হয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। ঠিক তখনই ভাসিলি নামে এক সৈনিক সবাইকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ কি ট্র্যাক্টর চালাতে পারে? প্রশ্নটা শুনে সবাই একটু অবাক হয়। একজন আরেকজনের নাম প্রস্তাব করে, কিন্তু সে জানায় সে ট্র্যাক্টর চালাতে পারে না, তবে মেশিন সম্পর্কে তার ভালো ধারণা আছে। আসলে বিষয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। খবর আসে যে প্রায় ৫০টিরও বেশি জার্মান ট্যাঙ্ক তাদের দিকেই এগিয়ে আসছে। শত্রুর সংখ্যা অনেক বেশি, আর তাদের থামানো খুবই জরুরি। কারণ একবার যদি জার্মান বাহিনী মস্কোর দিকে ঢুকে পড়ে তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। ভাসিলি মাটিতে নকশা এঁকে সবাইকে বোঝাতে থাকে কিভাবে ট্যাঙ্কগুলো এগোতে পারে এবং কোথায় আক্রমণ করা উচিত। সবাই বুঝতে পারে এটা সহজ লড়াই নয়। ঠিক তখনই কমান্ডারের কাছে ফোন আসে। ফোনে কথা বলেই তিনি দ্রুত বেরিয়ে যান এবং একটি সাদা ঘোড়ায় চড়ে অন্য ক্যাম্পের দিকে রওনা দেন। তার আচরণ দেখেই সবাই বুঝে যায় পরিস্থিতি সত্যিই গুরুতর। এরপর সৈনিকরা যুদ্ধের প্রস্তুতি শুরু করে। তারা ট্যাঙ্ক ধ্বংস করার অনুশীলন করতে থাকে। কাঠ, মাটি আর যা কিছু আছে তা দিয়েই তারা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। কেউ কাঠ কেটে আনছে, কেউ ফাঁদ তৈরি করছে। সবাই জানে সময় খুব কম। একজন অভিজ্ঞ সৈনিক সবাইকে পুরনো বীরদের গল্প শোনাতে থাকে, যেন তাদের মনে সাহস জাগে। কারণ তারা বুঝতে পারছে সামনে যে যুদ্ধ আসছে সেটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। সারাদিনের কঠোর প্রস্তুতির পর সবাই ক্লান্ত, তবুও কাজ থামে না। তারা কাঠ দিয়ে তৈরি প্রতিরক্ষা অবস্থান আরও শক্ত করে। লুটেট সবাইকে বলে, এখন আমাদের এমনভাবে আক্রমণ করতে হবে যেন একবারেই পুরো ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। সবাই নতুন উদ্যমে প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু সময় অনেক হয়ে গেছে, শরীরও আর সায় দিচ্ছে না। তখন অফিসার সবার অবস্থা দেখে বলে, তোমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত, ব্রেকের পর আমরা কাজটা শেষ করব। এদিকে আমরা দেখি কমান্ডার অন্য অফিসারদের সঙ্গে বসে পরিকল্পনা করছে। খবর নিশ্চিত, জার্মান বাহিনী বিশাল সংখ্যায় এগিয়ে আসছে। তাদের তুলনায় আমাদের সৈন্য সংখ্যা খুবই কম, তবুও যারা আছে তাদের নিয়েই লড়তে হবে। রিইনফোর্সমেন্ট অনেক দূরে, যদি সবাই এখানে প্রাণ হারাতে থাকে তবুও সাহায্য পৌঁছাতে দেরি হবে। আর যদি জার্মানরা রাশিয়ার গভীরে ঢুকে পড়ে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এই কথা শুনে অনেকেই ভেতরে ভেতরে ভয় পায়, কিন্তু কেউ প্রতিবাদ করে না, কারণ তারা জানে এটাই একমাত্র পথ। ঠিক তখন একজন জানালার বাইরে তাকিয়ে দেখে নতুন নিয়োগ পাওয়া কয়েকজন তরুণ সৈনিক বাইরে খেলছে। কমান্ডার তাদের থামায় না। সে জানে হয়তো এটাই তাদের শেষ মুহূর্ত। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা আসে, সবাই প্রস্তুত হও, আজ রাতেই যেতে হবে। সৈনিকরা দ্রুত নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়। যার কাছে যা আছে তাই নিয়েই রওনা দেয়। অনেকেই আধো ঘুমের মধ্যে, কিন্তু দেশের জন্য তাদের দায়বদ্ধতা অটুট। এরপর কমান্ডার সবাইকে থামিয়ে একটি শক্তিশালী ভাষণ দেন। তিনি বলেন, আমাদের দেশের ভেতরে কেউ ঢুকতে পারবে না, আমাদের মাতৃভূমির দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়াই করব। এই কথা শুনে বাকি সৈনিকদের মধ্যেও নতুন করে জোশ ফিরে আসে। সবাই প্রস্তুত হতে শুরু করে। তবে কমান্ডার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন, তারা কখনোই প্রথমে আক্রমণ করবে না। শত্রু প্রথম গুলি ছুড়লেই তারা পাল্টা আঘাত হানবে, কারণ তাদের লক্ষ্য শুধু হত্যা নয়, নিজেদের ভূমি রক্ষা করা। কিছু সৈনিক প্রশ্ন তোলে, শত্রুকে আগে আঘাত না করলে কি ক্ষতি হবে না? কমান্ডার শান্তভাবে বলেন, আমাদের প্রতিরক্ষা ভাঙা যাবে না, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এরপর তারা মস্কোর সীমান্তে পৌঁছে যায় এবং দ্রুত ট্রেঞ্চ খুঁড়ে নিরাপদ অবস্থান তৈরি করতে থাকে। পাশাপাশি আর্টিলারি ও অন্যান্য অস্ত্র প্রস্তুত করা হয়। হঠাৎ আকাশে জার্মান যুদ্ধ বিমান দেখা যায়। এক সৈনিক উত্তেজিত হয়ে বলে সেই বিমানটি গুলি করে নামাবে। সঙ্গীরা তাকে থামাতে চাইলেও সে গুলি চালায়। এরপর অন্যরাও জার্মান বিমানের দিকে গুলি ছুড়তে শুরু করে। বিমানটি এলাকা ছেড়ে চলে যায়।
সৈনিকরা কাঁটা তারের বেড়া বসায়, চারপাশে প্রতিরক্ষা জোরদার করে। কাছের গ্রাম থেকে আনা সামগ্রী দিয়ে তারা ঘাঁটি শক্ত করে তোলে। খাবার প্রায় নেই, তবুও কেউ অভিযোগ করে না। সবাই নিজের নিজের গল্প শেয়ার করে, যেন মনোবল অটুট থাকে। কমান্ডার ফোন করে পরিস্থিতি জানতে চান। জানানো হয় সব প্রস্তুত, ট্রেঞ্চ খোঁড়া শেষ, সবাই আক্রমণের জন্য প্রস্তুত। কিন্তু হঠাৎ দেখা যায় যোগাযোগের তার কেটে গেছে। শত্রুর গোলাবর্ষণে লাইন নষ্ট হয়ে গেছে। দ্রুত একজন সৈনিককে পাঠানো হয় লাইন ঠিক করতে। প্রচণ্ড ঝুঁকি নিয়ে সে যোগাযোগ পুনরুদ্ধার করে। অল্প সময়ের মধ্যেই অসংখ্য জার্মান ট্যাঙ্ক সামনে এসে পড়ে। তারা দ্রুত গতিতে এগিয়ে এসে গোলাবর্ষণ শুরু করে। রাশিয়ান সৈনিকরা প্রথমে শান্ত থাকে, ঠিক মুহূর্তের অপেক্ষা করে। যখন শত্রু খুব কাছে চলে আসে, তখনই তারা একযোগে পাল্টা আক্রমণ শুরু করে। অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়। একের পর এক জার্মান ট্যাঙ্ক বিস্ফোরিত হতে থাকে। শত্রুরা সাময়িকভাবে থেমে যায়, তারপর আরও কৌশলীভাবে আক্রমণ শুরু করে। ঠিক তখনই জার্মান এয়ারফোর্স এসে বোমা বর্ষণ শুরু করে। রাশিয়ান সৈনিকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। তারা বুঝতে পারে না আকাশের দিকে তাকাবে নাকি সামনে এগিয়ে আসা ট্যাঙ্কের দিকে। অনেক সৈনিক শহীদ হয়, তবুও যারা বেঁচে আছে তারা পিছু হটে না। জার্মানরা ভাবে তারা প্রায় সবাইকে হত্যা করেছে, কিন্তু আসলে এখনও 28 জন সৈনিক জীবিত আছে। তারা আবারও সাহস জোগাড় করে। শেষ শক্তিটুকু নিয়ে তারা আবার ট্যাঙ্কের দিকে হামলা চালায়। শত্রুরা অবাক হয়ে যায়, এত ধ্বংসের পরও কিভাবে এই 28 জন এখনও দাঁড়িয়ে আছে। জার্মান বাহিনী বুঝতেই পারছিল না আক্রমণ ঠিক কোন দিক থেকে আসছে। তাই তারা আবার থেমে যায় এবং চারপাশে নজর দিতে থাকে। কিন্তু এই সময় রাশিয়ান সৈনিকরা আর শুধু প্রতিরক্ষায় নেই, তারা সরাসরি আক্রমণের মোডে চলে গেছে। এই 28 জন আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়ে গেরিলা কৌশলে হামলা চালাতে থাকে। ফলে জার্মানদের পক্ষে বোঝা অসম্ভব হয়ে যায় গুলি কোথা থেকে আসছে। জার্মান ট্যাঙ্কগুলো ট্রেঞ্চের একেবারে কাছে চলে আসে। তখন রাশিয়ান সৈনিকরা গ্রেনেড হাতে প্রস্তুত হয়ে যায়। যেই ট্যাঙ্কই ট্রেঞ্চের কাছে আসে, সোজা তার দিকে ছুড়ে দেওয়া হয় গ্রেনেড। অনেক ক্ষেত্রেই তারা সফল হয়, ট্যাঙ্ক বিস্ফোরণে উড়ে যায়। কিন্তু এই সাহসিকতার মূল্যও দিতে হয়। গ্রেনেড ছুড়তে গিয়ে অনেক সৈনিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। কেউ কেউ বিস্ফোরণের মধ্যেই প্রাণ হারায়। এই সময় আমরা গেব্রিয়েল নামের এক সাহসী সৈনিককে দেখি। তার হাতে একটি মেশিন গান আর তার নিশানা ছিল অসাধারণ। সে একের পর এক জার্মান সৈনিককে গুলি করে ফেলে, কিন্তু শত্রুরা তাকে টার্গেট করে ফেলে। শেষ পর্যন্ত গেব্রিয়েলও শহীদ হয়। তার মৃত্যু বাকি সৈনিকদের মনোবল কাঁপিয়ে দিলেও তারা থামে না। জার্মান ট্যাঙ্ক আরও কাছে চলে এলে রাশিয়ানরা একটি বড় সিদ্ধান্ত নেয়। তারা ট্যাঙ্কগুলোকে ট্রেঞ্চ পার হয়ে আরও ভেতরে যেতে দেয়। যেই ট্যাঙ্কগুলো ফাঁদে পড়ে, সঙ্গে সঙ্গে চারদিক থেকে হামলা শুরু হয়। কেউ ট্যাঙ্কের উপর উঠে পড়ে, কেউ ড্রাইভারকে লক্ষ্য করে আক্রমণ করে। তীব্র লড়াইয়ে একের পর এক ট্যাঙ্ক ধ্বংস হয়। কিন্তু ধীরে ধীরে রাশিয়ানদের গুলি শেষ হয়ে যায়, গোলাবারুদ শেষ। তবুও তারা পিছু হটে না। সৈনিকরা এখন চাকু, কুড়াল, এমনকি পাথর পর্যন্ত হাতে তুলে নেয়। জার্মানরা বুঝতে পারে রাশিয়ানদের অস্ত্র প্রায় শেষ, তাই তারা আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতে থাকে। ঠিক তখনই হঠাৎ আবার গুলির শব্দ শোনা যায়। ড্যানিয়েল নামের এক সৈনিক, যাকে সবাই মৃত ভেবেছিল, সে আসলে বেঁচে ছিল। সে একটি মেশিনগান নিয়ে হঠাৎ গুলি চালাতে শুরু করে। এক এক করে জার্মান সৈনিকরা পড়ে যেতে থাকে। শত্রুরা বুঝে ওঠার আগেই তাদের সারি ভেঙে যায়। দূরে থাকা জার্মান বাহিনীর আরেকটি দল দূরবীন দিয়ে সবকিছু দেখে বুঝতে পারে তাদের সেনারা বড় ক্ষতির মুখে পড়েছে। তারা মনে করে রাশিয়ান বাহিনী এখনও শক্ত অবস্থায় আছে। আসলে বাস্তবতা ছিল উল্টো। মাত্র কয়েকজন সৈনিকই তখন বেঁচে ছিল। কিন্তু তাদের এই ভুল ধারণা থেকেই জার্মান বাহিনী পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভাবে সামনে আরও বড় প্রতিরোধ অপেক্ষা করছে। রাশিয়ান সৈনিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরেকটি বড় আক্রমণ তারা হয়তো আর সহ্য করতে পারত না। ধীরে ধীরে ভোর হয়। ট্রেঞ্চ থেকে বেরিয়ে তারা চারপাশে তাকায়। মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য লাশ। সকালে যেখানে শত শত সৈনিক ছিল, সেখানে এখন হাতে গোনা কয়েকজন বেঁচে আছে। কিন্তু এই অল্প কয়েকজনই হয়ে ওঠে জাতির বীর। তাদের আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে যায়।
রাশিয়ান সরকার পরবর্তীতে এই বীর সৈনিকদের সম্মান জানাতে তাদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। এখানেই শেষ হয় এই অসাধারণ মুভি। ২৮ জন সৈনিক দেখিয়ে দিয়েছিল সংখ্যা নয়, সাহস আর আত্মত্যাগী আসল শক্তি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।